ঘুরতে যাওয়ার ক্ষেত্রে একটা প্রবাদ প্রচলিত আছে, তা হলো পায়ের তলায় সর্ষে। আবার কেউ কেউ বলেন বাঙালির রক্তে ঘোড়ার নেশা মিশে আছে। তা সেই সর্ষে আর রক্তে মিশে থাকা ঘোড়ার নেশা আমাদের নিয়ে গেল রাজস্থানে। রাজস্থান একেবারে সম্পূর্ণটা ঘুরে দেখা সম্ভব নয়, তাই আমরা প্রথমে জয়পুর, যোধপুর, জয়সলমীর আর শেষে মাউন্ট আবু গেছিলাম। আমরা এই ভিডিওতে আপনাদের সামনে যতটা সম্ভব ডিটেইলে তুলে ধরব এখানে কি কি দেখবেন, কোথায় কোথায় যাবেন এবং কিভাবে যাবেন। এই সব কিছু জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গলি ট্রাভেল ডায়েরি। কাজের সূত্রে আমাদেরকে এখন পুনেতে থাকতে হয়, তাই আমরা 8ই ডিসেম্বর সকাল 7:50-এ যশবন্তপুর জয়পুর এক্সপ্রেস ধরে রওনা দিলাম জয়পুরের উদ্দেশ্যে। কিন্তু ট্রেন দেরিতে আসায় আমাদেরকে ওয়েটিং রুমে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করতে হয়। অবশেষে ট্রেন এলো, আমরা উঠেও পড়লাম আর 5 মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দিল। দেখতেই পাচ্ছেন চারপাশের পরিবেশ ভীষণ সুন্দর। সকালের হালকা মিঠে রোদ, হালকা ঠান্ডা আর পাহাড় সব মিলিয়ে মনোরম পরিবেশ। আর টানেলও আসছে, এরকম অনেক টানেল আমরা পেরিয়েছি। আমরা যে জায়গাটা এখন ক্রস করছি সেটার নাম লোনাওয়ালা। পুনে থেকে মাত্র 3 ঘন্টার রাস্তা। এরকম অনেক টানেল আমরা পেরিয়েছি। চারপাশের পাহাড় দেখতে দেখতে ট্রেন চড়ার মজাই আলাদা। পরের দিন ভোর 5:28-এ আমরা জয়পুরে পৌঁছে গেলাম। ট্রেন ঠিকঠাক সময়েই পৌঁছে দিয়েছিল আমাদের। ঠান্ডা বেশ ভালো মতোই ছিল। অত ভোরে হোটেলে চেক ইন করা যাবে না, তাই আমরা রিটায়ারিং রুম আগে থেকেই বুক করে রেখেছিলাম। ওইখানেই উঠি আমরা। এখানে বলে রাখি, আগে থেকে রিটায়ারিং রুম বুক না করলে কিন্তু ঘর পাওয়াটা খুব মুশকিলের হয়ে যায়। আর এই রুমগুলো খুবই বড় এবং ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন হয়।
রিটায়ারিং রুমে কয়েক ঘন্টা কাটিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমরা সমস্ত লাগেজ নিয়ে বেরিয়ে পড়ি আমাদের হোটেলের উদ্দেশ্যে। স্টেশনের উল্টো দিকে রয়েছে অটো স্ট্যান্ড, সেখান থেকে বার্গেনিং করে নিয়ে আমরা চললাম আমাদের হোটেল বিনায়ক গেস্ট হাউসের দিকে, বাণীপাড়। রাস্তাঘাট এখানে খুবই সুন্দর, পরিষ্কার, চওড়া এবং সমান। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু যখনই কোনো গাড়ি ভাড়া করবেন সবসময় বার্গেনিং করে নেবেন, কারণ এখানে প্রথম থেকেই চালকেরা দামটাকে অনেকটা বাড়িয়ে রাখেন। আমরা সবসময় চেষ্টা করেছি ওলা বা উবেরে দামটাকে যাচাই করে নিয়ে সেইভাবে আমরা বুক করেছিলাম। আমরা এসে পৌঁছেছি আমাদের গেস্ট হাউস বিনায়কের সামনে। খুবই সিম্পল সাধারণ একটি গেস্ট হাউস এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বটে। এই গেস্ট হাউসের মালিকের নাম সীতারামজি। খুবই ভালো মানুষ তিনি, আর ভীষণই হেল্পফুল। উনি আমাদের পরামর্শ দিয়েছিলেন কিভাবে গাড়ি বুক না করে জয়পুরে ঘোরা যায়। ওনার কথা শুনেই আমরা বেরিয়ে পড়ি মেট্রোর উদ্দেশ্যে। প্রথমে যাব হাওয়া মহল, তারপর হেঁটে অন্যান্য জায়গা। মেট্রো আসছে, আমাদের সফর শুরু হলো। খুবই এক্সাইটেড আমরা। যাই হোক, মেট্রো স্টেশন রেলওয়ে স্টেশন থেকে আমরা নামলাম বাড়ি চপারে। আমরা এখান থেকে হাওয়া মহল যাব। স্টেশনে চলন্ত সিঁড়ি আছে শুধুমাত্র ওঠার জন্য, তাই যাদের পায়ে সমস্যা আছে তারাও এই রুটটা ফলো করতে পারেন। স্টেশনের বাইরে এসেই আমরা হাওয়া মহলে দেখা পেলাম। এখানে কিন্তু সাবধানে রাস্তা পার হতে হবে, কারণ কোনো গাড়ি কিন্তু দাঁড়াচ্ছে না। আমরা চলে এসেছি হাওয়া মহলে। হাওয়া মহলের এন্ট্রি ফি 52 টাকা মাথা পিছু। ভেতরের দৃশ্য খুবই সুন্দর, সুন্দর কারুকার্য করা দেওয়াল, আর একটা ফোয়ারাও রয়েছে। সবাই ছবি তুলতে ব্যস্ত। এখানে এসে আমাদের উপরি পাওনা পুতুল নাচ। দেখুন, পুতুল নাচ হচ্ছে এখানে। হাওয়া মহলের দোতলার ছাদ থেকে ভিউটা বেশ সুন্দর লাগছে। দূরে পাহাড়গুলো চোখে পড়ছে। হাওয়া মহলের একদম উপরের ছাদে রয়েছি আমরা। ভিউটা দেখুন শুধু, খুবই অপূর্ব সুন্দর চারপাশটা দেখাচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, এখানকার কেল্লার বা যে কোনো মহলে যেখানেই যান না কেন সিঁড়িগুলো কিন্তু খুবই উঁচু এবং খাড়াই। অনেকেই পায়ের সমস্যা থাকে, তারা কিন্তু বুঝে উঠবেন। হাওয়া মহল থেকে আমরা এবার চলেছি সিটি প্যালেসের দিকে। গুগল ম্যাপে সার্চ করে দেখে নিলাম সিটি প্যালেস মাত্র 500 মিটার দূরত্বেই রয়েছে, তাই আমরা হেঁটেই সেখানে পৌঁছে যাই। সময় লেগেছিল মাত্র 10 মিনিট। এখানে
এখানে আমাদের টিকিট কাটতে হয়েছিল। ছোটদের জন্য 150 টাকা মাথাপিছু, বড়দের টিকিটের দাম 300 টাকা মাথাপিছু। সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত এটা খোলা থাকে। আর্মি এবং স্টুডেন্টদের জন্য এখানে কিছুটা ছাড়ও আছে। চেক ইন করে আমরা এখানে ঢুকে গেলাম। বেশ বড় এরিয়া, অনেক কিছু দেখার আছে এখানে। এই সিটি প্যালেসের ভিতরে রয়্যাল ফ্যামিলিরা থাকেন। তারা যেখানে থাকেন সেই জায়গায় আমাদের ঢুকতে দেওয়া হয়নি, আর বেশ কিছু জায়গার ছবিও তুলতে দেওয়া হয়নি। আপনাদের তাও জানিয়ে রাখি, যে জায়গায় আমরা ঢুকতে পেরেছিলাম, শুধু ছবি তুলতে পারিনি, সেই জায়গাগুলোয় মূলত রাজাদের ব্যবহার করা জামাকাপড়, অস্ত্রাদি সংরক্ষিত আছে। প্যালেসের কারুকার্যগুলো ভীষণই সুন্দর। রাজপ্রথা এখনো চালু আছে। জয়পুরের বর্তমান রাজার নাম এইচ মহারাজা সওয়াই পদ্মনাভ সিং। সিটি প্যালেসের উল্টো দিকেই রয়েছে যন্তর মন্তর। টিকিট কেটে আমরা সেই দিকেই এগিয়ে চললাম। যন্তর মন্তরের এন্ট্রি ফি মাথাপিছু 52 টাকা। এই যন্তর মন্তরে 19টি অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্টস আছে, যা তৈরি করিয়েছিলেন রাজপুত রাজা সওয়াই জয় সিং 1734 সালে। সূর্যের অবস্থান দেখে তখনকার দিনে সময় নির্ণয় করা হতো। আমরা এবার চলেছি নাহারগড় কেল্লার দিকে। এন্ট্রি ফি 52 টাকা মাথাপিছু। বেশ খাড়াই রাস্তা, প্রায় 1.5 কিলোমিটার। এছাড়াও গাড়ি করে ওঠার জন্য আলাদা রাস্তা আছে। আর এই খাড়াই রাস্তা ধরে আপনারা চাইলে হেঁটে উঠতে পারেন, অথবা স্কুটি, অটো এগুলো ভাড়া করেও যেতে পারেন। নাহারগড় কেল্লায় যত উঠবেন, পাশে পিঙ্ক সিটির ভিউটা আরো সুন্দর লাগবে। দেখুন, আমরা আরো কিছুটা উপরে উঠে এসেছি। জয়পুর সিটিটা আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই রাস্তাটা চেনা চেনা লাগছে কি? ঠিকই ধরেছেন, সোনার কেল্লা সিনেমাতে যেখানে ডক্টর হাজরাকে খাদে ফেলে দেয়া হয় আর মুকুলের সাথে পরিচয় হয় নকল ডক্টর হাজরার, এই সেই রাস্তা। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার নাম বাউরি। রং দে বসন্তি সিনেমার একটা দৃশ্য এখানে শুট করা হয়েছিল, যেখানে আমির খান জলে পড়ে যায়। নাহারগড় কেল্লার একদম টপে রয়েছে এটা। এই জায়গা থেকে প্রহরীরা পাহারা দিত। গোটা শহরটাকে দেখা যায় এখান থেকে। আমরা যে রাস্তা দিয়ে হেঁটে উঠে এলাম, তার সবটুকুই এখান থেকে দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে শত্রুদের উপর নজর রাখার জন্যই এই খোপগুলো করা হয়েছিল। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, সেটা বেসিক্যালি উঁচু প্রাচীর, অনেকটা চীনের প্রাচীরের মতো। এই প্রাচীর এতই চওড়া যে প্রহরীরা অনায়াসেই দাঁড়িয়ে পাহারা দিতে পারে। কেল্লাতে ঢুকতে গেলে আমাদের আবার ফিরতে হবে মেইন রোডের দিকে। প্রসঙ্গত বলে রাখি, যাদের পায়ে সমস্যা আছে তারা কখনোই এই প্রাচীরে উঠবেন না, কারণ সিঁড়িগুলো বেশ খাড়াই। ওই যে সাদা মন্দির দেখছেন, ওর সামনে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এবার আমরা দেখব সানসেট পয়েন্ট। টিকিট কেটে আমরা তাই ঢুকে পড়েছি।
এছাড়াও এখানে রয়েছে শীষমহল আর ওয়্যাক্স মিউজিয়াম। শীষমহল আর ওয়্যাক্স মিউজিয়ামের এন্ট্রি ফি 500 টাকা মাথা পিছু। এটা একটু আমাদের কাছে ওভার প্রাইস লেগেছে। আপনারা চেষ্টা করবেন সানসেট হওয়ার আগেই নাহারগড় কেল্লায় পৌঁছে যেতে, দারুণ দেখতে লাগবে সেখান থেকে। এই জায়গাটা শীষমহল আর ওয়্যাক্স মিউজিয়ামের টিকিট কাউন্টার আর এন্ট্রি পয়েন্ট। এখানে 6টা 15 পর্যন্ত টিকিট পাবেন, তারপর ক্লোজ হয়ে যায়। আমরা আগে সানসেট দেখে নেব, তারপর অন্যগুলো ঘুরে দেখব। কেল্লা যে কত বিশাল, কত ঘর, তা না দেখলে বিশ্বাস করা যাবে না। ছাদে যেতে যেতেই মনে হচ্ছিল সানসেট হয়ে যাবে। সিঁড়ি খুঁজে পাচ্ছিলাম না আমরা। ছাদে ওঠা সিঁড়ি কিন্তু খুব সরু, একজন মানুষই যেতে পারবে খালি। নাহারগড় কেল্লার ভিতরে আলো জ্বলে উঠেছে। এখানে বলে রাখি, ওয়্যাক্স মিউজিয়াম আর শীষমহলের ছবি বা কোনো রকম ভিডিও তোলা কিন্তু বারণ, তাই সেই ছবি আমরা আপনাদের দেখাতে পারলাম না। তার বদলে রাতের জয়পুর সিটির যে বিউটি তা উপভোগ করুন। এবার আমাদের ফেরবার পালা। আমরা হেঁটে নামতেই পারতাম, কিন্তু ইচ্ছার অভাবে শেয়ার অটো করে আমরা নেমে এলাম। আমাদের জলমহলে নামিয়ে দেওয়া হলো। আমাদের ভাড়া পড়েছিল মাথাপিছু 150 টাকা। সেখান থেকে টোটো করে বাড়ি চৌপার মেট্রো স্টেশনে চলে এলাম। রাতের আলোয় হাওয়া মহলটা দেখে নিন, অপূর্ব সুন্দর লাগছে। এখানে অনেক দোকানও আছে, বেশ জমজমাট এরিয়া। মেট্রো করেই আমরা ফিরে এলাম। প্রথম দিনের ঘোরাঘুরি এখানেই শেষ। আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই রকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।